ওরাই জানে যে আমরা কি দুর্বিষহ দিন পার করেছি সে সময়। সামান্য একটু গাড়িও যদি এসে থামতো আমরা আটকে উঠতাম, না জানি কি হলো। এই কথাগুলো বলছেন ৪৫ দিন গুমের পর ফিরে আসা ডক্টর মোবাশ্বের হাসানের মা। সেই দিনগুলোর প্রতিটি ক্ষণ কিরকম দুঃসহ কেটেছে তা ভাবতে আজও আতঙ্ক জাগে এই পরিবারের মনে। সন্ধ্যা হলো, মোবাশ্বের আসে না। সন্ধ্যা আস্তে আস্তে গড়াতে থাকলো, রাত হলো, রাত 10টা হলো, না মোবাশ্বের আসে না। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ওর ফোন, ওর বন্ধু বান্ধব, ওর যত আমাদের আত্মীয় স্বজন সবাইকে খোঁজ করা হলো, না মোবাশ্বের নাই, মোবাশ্বেরের কোনো ট্রেসই নাই। রায়বের এক ডিজির কাছে গেলাম, সে বলে যে আমারে আপনারা তো ধরে নিয়ে যায়, ওরা ধরে নিয়ে গেছে। তো যাই হোক, এইভাবে চলতে থাকতো। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে মরক উন্মোচন করা হলো কর্তৃত্ববাদের বয়ান বইয়ের, যেখানে লেখক ডক্টর মোবাশ্বের হাসান তুলে ধরেছেন গুমের দিনগুলোর ভয়াবহ অভিজ্ঞতার কথা। মরক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা তুলে ধরেন কিভাবে আওয়ামী লীগ আমলে তৈরি করা হয় ভয়ের রাজত্ব। বাংলাদেশে যখন কথা বলা যেত না, বাংলাদেশে কেউ কথা বলতে চাইতেন না, অথবা কেউ বলতেন না, অথবা কেউ বলতে পারতেন না, সেই সময়ে এগিয়ে এসছেন। এবং এটার কি কনসিকুয়েন্স সেটি আপনারা শুনেছেন। আমাদের খালাম্মা, আমাদের ডক্টর মঞ্জুর, ওনারা বলেছেন যে কি ফেস করতে হয়েছে। কিন্তু এই কঠিন জিনিসটাকে তিনি বেছে নিয়েছেন, তারপরও তিনি থেমে যাননি। ওই যে সত্য কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে করে না কখনো বঞ্চনা। তো এই যে কঠিনটাকে ভালোবেসে বাইরে থেকেও, এবং এটার জন্য পরিবার কিন্তু নিগৃহীনের শিকার হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের সব শিক্ষার্থীরা মোবাশ্বেরের ছবি প্রিন্ট করে মুখের মধ্যে লাগিয়ে অপরাজে বাংলার সামনে তখন দাঁড়ালো ওই যে স্টিগমা দেওয়া মোবাশ্বের জঙ্গি। তখন বললাম যে মোবাশ্বের যদি জঙ্গি হয় আমিও জঙ্গি। ওই ক্যাম্পেইন আমরা করলাম আর কি। তো আজকে যখন আলোচনা শুনছিলাম, আমি বইয়ের ভিতরে যাব না, ডিটেলস প্রেক্ষাপটটা বলছি। এবং মোবাশ্বের জানে, আমরা সবাই জানি যে ওই সময় গুটি কয়েক মানুষ আমরা এই গুমের বিরুদ্ধে কথা বলা জারি রেখেছিলাম। 8 বছরের ইন্টেলেকচুয়াল জার্নিতে একটা ব্যাপারে আমাদের বারবারই কথা হয়েছে, বুদ্ধিজীবী নিরপেক্ষ নয়, বুদ্ধিজীবী কোনো না কোনো পক্ষ নেয়। প্রশ্নটা হচ্ছে, সে যখন পক্ষ নেয় সে কি এথিক্সের সাথে নেয়, সে কি অনেস্টির সাথে নেয়, নাকি সে তার শুধুমাত্র অর্থনৈতিক স্বার্থের জায়গা থেকে নেয়? যেই সোসাইটি তার পেইনফুল হিস্ট্রিকে মনে রাখে না বা অ্যাকনলেজ করে না, সেই সোসাইটিতে আসলে ওই ঘটনাগুলোর আবার রেপিটেশন হয়। এই যে গুম বা খুন বা আমরা কথা বলতে না পারা, এগুলোকে যদি আমরা অ্যাকনলেজ না করি থ্রু ডকুমেন্টেশন, দ্য রিস্ক হচ্ছে সামনের দিনগুলোতে এগুলো আবার রেপিটেশন হবে। প্রধানমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ও প্রেস সচিব বলেন, অতীতে রাষ্ট্র গঠনের সবথেকে বড় সমস্যা ছিল ফরমায়েশি বুদ্ধিজীবীরা। শেষ করে দেওয়া হয় জনগণের আকাঙ্ক্ষা। এই যে বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, একটি বিশেষ অবস্থার মধ্যে দিয়ে গেছেন এই 15টা বছর। এবার আমাদের তো বাংলাদেশ গঠনের সময়, কিন্তু একটু আগে আমাদের বন্ধু রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারী বলেছেন, কিছু ল্যাঙ্গুয়েজের কথা বলছেন। আমরা তো এমন বাংলাদেশটা আমরা একটু ডিফারেন্ট হতে চেয়েছিলাম। কোনো ধরনের জনগণের সাথে সম্পর্ক যুক্ত এবং এমন একটা তাবেদারি ব্যবস্থার যে মূল ১-১১ শুরু করেছিল। আমরা বিশ্ববিদ্যালয়ে যদি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে মোবাশ্বের যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছে, এই আলোচনাগুলো কিন্তু তখনকার অনেক রকমের, মানে একেবারে ক্ষীণ স্বরের আলোচনা। এই অ্যাম্বাসেডর আনসারি বললেন, বা এখানে আরও আপনারা আছেন, আপনারা লক্ষ্য করেছেন যে এই যে দখলদারিত্ব, মানে বুদ্ধিবৃত্তিক দখলদারিত্ব, যার মধ্যে না আছে তথ্য, না আছে উপাত্ত, না আছে তার কোনো অ্যাবস্ট্রাকশন, এবং যে গায়ে মানে ভেসে যাওয়া, এবং সেটা কিন্তু আমরা এখনো পাচ্ছি। কোনোভাবে বাংলাদেশে যেন ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার ফিরে না আসে, এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। রাষ্ট্র আসলে কতদিন ধরে, মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। শব্দেই এই পুরো